শার্লক হোমসের চোখে তিনি নাকি একমাত্র সম্মানীয় মহিলা। তার মানে এই নয় যে মেয়েটির প্রতি দুর্বলতা ছিল হোমসের। মন যার ঘড়ির কাঁটার মতো সুসংযত, কোনো ভাবাবেগ সেখানে ঠাঁই পায় না। হিসেবি মন আর তীক্ষ্ণ দৃষ্টির একটা যন্ত্র বললেই চলে তাকে। ভাবালুতার কোনো দামই নেই তার কাছে। বিচার শক্তি নাকি কমে যায় এসব দুর্বলতাকে প্রশ্রয় দিলে। তা সত্ত্বেও আইরিন অ্যাডলারকে শ্রেষ্ঠ মহিলার সিংহাসনে বসিয়েছিল শার্লক হোমস। এই দেখুন, নিজের পরিচয়টাই এখনো দেওয়া হয়নি। আমি জন এইচ ওয়াটসন, শার্লক হোমসের বিশেষ বন্ধু এবং সহযোগী, পেশায় ডাক্তার। বিয়ের পর থেকেই হোমসের সঙ্গে যোগাযোগ কমে এসেছিল আমার। নিজের সংসার আর আলাদা ঘর নিয়েই তখন আমি মশগুল। হোমস তো কোনোদিনই সামাজিকতার ধার ধারে না। বেকার স্ট্রিটের ডেরায় রাশি রাশি বই, গোয়েন্দাগিরি আর কোকেনের নেশা নিয়ে সে রইল সম্পূর্ণ আলাদা জগতে। মাঝে মাঝে খবরের কাগজে চোখে পড়ত তার চমকপ্রদ কীর্তি কাহিনীর সংবাদ। ব্যাস ওইটুকুই। নতুন করে ডাক্তারি শুরু করার পর একদিন রাত্রে রুগী দেখে বেকার স্ট্রিট দিয়ে বাড়ি ফিরছি। দিনটা 1888 মার্চ মাসের 20 তারিখ। এমন সময় চোখে পড়ল ওপরের ঘরে দ্রুত পায়চারি করছে হোমস। পর্দার গায়ে দুবার ছায়া পড়ল তার লম্বা রোগা শরীরের। দেখলাম মাথা বুকের ওপর ঝুঁকে রয়েছে, দুহাত পেছনে। অর্থাৎ কোকেনের নেশা কাটিয়ে উঠেছে হোমস, কাজের নেশায় বোধ হয়েছে। মাথায় সমস্যার ভূত চেপেছে বলেই এত ছটফট করছে ঘরময়। উঠে এলাম ওপরকার ঘরে। হোমস আমাকে দেখল, খুশি হলো, কিন্তু উচ্ছ্বাস প্রকাশ করলো না। চুরুটের বাক্স এগিয়ে দিয়ে মদের বোতল আঙুল তুলে দেখিয়ে বসতে বলল চেয়ারে। তারপর তন্ময় চোখে চেয়ে রইল আমার দিকে। বিয়ে করে সুখী হয়েছে দেখছি। 7.5 পাউন্ড ওজন বেড়েছে। 7 পাউন্ড? ও হো, মিস্টেক। আর একটু ফুটিয়ে দেখা উচিত ছিল। তো আবার ডাক্তারি শুরু করেছে দেখছি। তুমি জানলে কি করে? দেখে। আরে ওয়াটসন, দেখে ব্যাপারটাকে ভালো করে অ্যানালিসিস করে তারপরে এসব জিনিস বুঝতে হয়। রোশো, আর একটু ভালো করে দেখি। সম্প্রতি খুব বৃষ্টিতে ভিজেছ, আর একটা অকম্মার ধাড়ি কাজের ঝি জুটেছে তোমার বাড়িতে। ভায়া, বাড়াবাড়ি হয়ে যাচ্ছে নাকি? হ্যাঁ, সেকাল হলে তোমায় নির্ঘাত জ্যান্ত পুড়িয়ে মারা হতো। লাস্ট থার্সডে গায়ে গিয়েছিলাম হেঁটে, ফিরেছি অতি কষ্টে। কিন্তু জামা কাপড় পাল্টানোর পরেও তুমি জানলে কি করে বলো তো? যাচ্ছে তাই ঝিটাকেও বিদায় করেছে স্ত্রী, অথচ তুমি। ওয়াটসন, তোমার বাঁ পায়ের জুতোর পাশাপাশি দুটো আঁচড় পড়েছে। কাদা তুলতে গিয়েছিল এমন কেউ যে ডাহা আনাড়ি। মানে ওই ঝড় বৃষ্টির দিনে রাস্তায় বেরিয়েছিলে, আর বাড়ির যে ঝিটাকে দিয়ে জুতো সাফ করিয়েছিলে সে তার ঝাল ঝেড়েছে ওই জুতোটার ওপরেই। তোমার গায়ে আয়োডোফর্মের গন্ধ, ডান হাতের বুড়ো আঙুলে সিলভার নাইট্রেটের কালচে দাগ, আর স্টেথোস্কোপ রাখার জন্য উঁচু টুপি দেখেই অনায়াসেই বলা যায় যে রোগী নিয়ে এবার ডাক্তার খুব ব্যস্ত। ঠিক বললাম কিনা? হেসে ফেললাম, বললাম, এত সহজ করে বললে যে মনে হলো আমারও বলা উচিত ছিল। চেয়ারে বসলো হোমস, চুরুট ধরালো। দেখো ওয়াটসন, তুমি দেখো ঠিকই, কিন্তু ফুটিয়ে দেখো না। তোমার সঙ্গে আমার তফাৎ সেইখানেই। যেমন ধরো, এই যে নিচের হলঘর থেকে তুমি ওপরে উঠে আসো, এর মাঝখানে যে সিঁড়িটা, তুমি দেখেছো তো? নিশ্চয়ই। কতবার দেখেছো? কয়েকশো বার তো বটেই। তো কটা ধাপ আছে সিঁড়িটাতে? তা তো বলতে পারবো না। হ্যাঁ, কিন্তু আমি পারবো। কেননা তুমি শুধু দেখেছো, ঠিক মতো লক্ষ্য করনি, কিন্তু আমি করেছি। 17 স্টেপস, 17টা ধাপ আছে।
আমার ব্যাপারটা নিয়ে তুমি লেখালেখি শুরু করেছো বলেই তোমাকে একটা জিনিস দেখাচ্ছি। এই যে টেবিলের উপর পড়ে থাকা একটা গোলাপি রঙের চিঠি আমার দিকে নিক্ষেপ করলো হোমস। এই চিঠিটা একবার পড়ো, জোরে পড়ো তো। চিঠির কাগজ বেশ পুরো, কিন্তু তারিখ, সই, ঠিকানা কিছুই নেই। চিঠিটা এই: আজ রাত 7:45 একটা অত্যন্ত গোলমেলে ব্যাপারে পরামর্শ করার জন্য মুখোশ পরে এক ভদ্রলোক আপনার সঙ্গে দেখা করবেন। ঘরে থাকবেন। রহস্যের গন্ধ পাচ্ছি ভায়া, তোমার কি মনে হয়? দেখো, সূত্র হাতে না আসা পর্যন্ত সিদ্ধান্তে পৌঁছানোটা মারাত্মক ভুল। আচ্ছা, চিঠিটা দেখে তোমার কি মনে হয়? চিঠি যিনি লিখেছেন তিনি বড়লোক। কাগজটা রীতিমতো শক্ত, মজবুত আর দামি। খাঁটি কথা। এ কাগজ ইংল্যান্ডে পাওয়া যায় না। আলোর সামনে ধরো। ধরলাম। জলছাপটা স্পষ্ট দেখতে পেলাম। জি এর পাশে ই, একটা পি, জি এর সঙ্গে টি। কি বুঝলে? কারিগরের নাম বা মনোগ্রাম? না, জি এর সঙ্গে টি থাকার মানে হচ্ছে গেসেলশাফট, জার্মান শব্দ, মানে কোম্পানি। এই আমরা যেমন কোম্পানিকে কোং লিখি, ওরাও তেমনি গেসেলশাফটকে এইভাবে লেখে। আর পি মানে হলো পেপার। বাকি রইল ই আর জি এর মানেটা। দাঁড়াও, কন্টিনেন্টাল গেজেটিয়ারটা দেখলেই বোঝা যাবে। তাক থেকে বাদামি রঙের ইয়া মোটা একখানা বই নামিয়ে পাতা উল্টালো হোমস। এই তো ইগ্রো, ইগ্রোনিস, ইগ্রিয়া, এই হলো বোহেমিয়া। ভাষা জার্মান, কাঁচ আর কাগজের কারখানার জন্য বিখ্যাত। বলো কি বুঝলে? কাগজটা তৈরি হয়েছে বোহেমিয়ায়। হ্যাঁ, এবং চিঠির যে লেখক সে একজন জার্মান। চিঠি লেখার কায়দা দেখেই বোঝা যায়। জার্মানরাই কথার শেষে এই ভার্ব বসায়। ভদ্রলোক কিন্তু এসে গেছেন। কথা শেষ হতে না হতেই ঘোড়ার পায়ের টকবক শব্দ, গাড়ির চাকার ঘরঘর আওয়াজ এবং দরজায় তখনই ঘন্টা ধ্বনি শোনা গেল। শীষ দিয়ে উঠল হোমস। যদি খুব ভুল না হই, 2 ঘোড়ায় টানা গাড়ি মনে হচ্ছে। পরক্ষণেই উঁকি দিল জানলায়। হ্যাঁ, ঠিক বলেছি, জোড়া ঘোড়ায় টানা ব্রুহাম গাড়ি। এক একটা ঘোড়ার দামই কমসে কম 150 গিনি হবে। বুঝলে ওয়াটসন, এ কেসে টাকা আছে হে। আমি যাই। মোটেই না, কেসটা ইন্টারেস্টিং। না থাকলে আফসোস করতে হবে। ধীর স্থির ভারী কি পদশব্দ শিরে বেয়ে উঠে এসে স্তব্ধ হলো দরজার সামনে। পরক্ষণেই টোকা পড়ল পাল্লায়। বেশ জোরে টোকার আওয়াজ, যেন কর্তা ব্যক্তি কেউ। ভেতরে আসুন। ঘরে যিনি ঢুকলেন মাথায় তিনি রীতিমতো ঠ্যাঙা, 6.5 ফুটেরও বেশি, হারকিউলিসের মতন গড়ন, পেটানো চেহারা। পোশাক দারুণ দামি এবং এতটাই জমকালো যে ইংল্যান্ডের রুচিতে আটকায়। সারা গায়ে কুবের যেন তার সম্পদ ঠেলে দেওয়ার চেষ্টা করেছেন। মাথায় হ্যাট, আধখানা মুখ কালো মুখোশে ঢাকা। একটা হাত মুখোশ ছুঁয়ে রয়েছে, যেন ঢোকবার আগে এই মাত্র লাগালেন। মুখের নিচের দিকে প্রখর ব্যক্তিত্ব যেন ছিটকে বেরোচ্ছে। মোটা ঠোঁট আর লম্বা থুতনিতে গোয়ার তুমি, গাজোয়ারি আর মনের জোর বেশ স্পষ্টভাবেই ফুটেছে। তিনি রুক্ষ জার্মান উচ্চারণে বললেন, চিঠি পেয়েছেন? বলে পর্যায়ক্রমে আমার আর হোমসের দিকে তাকালেন, যেন বুঝে উঠতে পারছেন না কার সঙ্গে কথা বলবেন। বসুন, পরিচয় করিয়ে দিই। ইনি আমার বন্ধু এবং সহযোগী ডক্টর ওয়াটসন। আচ্ছা, কার সঙ্গে আমি কথা বলছি জানতে পারি কি? নমস্কার বন্ধুরা, এখন স্টোরি টাইমে আপনাদের সকলকে স্বাগত। আজ আপনারা শুনছেন আবার একটি শার্লক কাহিনী। আজকের এই অডিও গল্পতে
স্যার আর্থার কোনান ডয়েলের লেখা আ স্ক্যান্ডাল ইন বোহেমিয়া অবলম্বনে বোহেমিয়ার সেই কলঙ্কিত ঘটনা। স্ক্যান্ডাল ইন বোহেমিয়া প্রথম প্রকাশিত হয় 1891-এর জুলাই সংখ্যার স্ট্যান্ড ম্যাগাজিনে। পরবর্তীকালে বিভিন্ন পত্রপত্রিকায়, বিশেষত আমেরিকার কাগজে এই গল্প উম্যানস উইট কিংবা দ্য কিংস সুইটহার্ট নামে প্রকাশিত হয়। স্যার আর্থার কোনান ডয়েলের লেখা এই গল্পে হোমসের বুদ্ধিমত্তাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন যে মহিলা, তিনি হলেন আইরিন অ্যাডলার। এক সাহসী বুদ্ধিমতী রমণীর হাতে শার্লকের পরাজয় ঘটে। আজকের এই অডিও গল্পতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অয়ন মাইতি, অভিষেক ব্যানার্জি, প্রিয়াঙ্কা মাইতি, রাজা সর্দার, শান্তনু দে, দেবাদ্রিতা পোদ্দার, রাজ চট্টোপাধ্যায় এবং আমি জয়দীপ গাঙ্গুলি। গল্পের পোস্টার এবং সাউন্ড এডিটিং জয়4 ক্রিয়েশন। শুনছেন আজকের শার্লক গোয়েন্দা কাহিনী স্যার আর্থার কোনান ডয়েলের কলমে আ স্ক্যান্ডাল ইন বোহেমিয়া অবলম্বনে আমাদের নিবেদন বোহেমিয়ার সেই কলঙ্কিত ঘটনা। শুনতে থাকুন। আমার নাম কাউন্ট ফন ক্র্যাম, বোহেমিয়ার খানদানি আদমি আমি। আবার একে বিশ্বাস করা চলে তো? উঠে দাঁড়াতে যাচ্ছি, টেনে বসিয়ে দিল হোমস। হয় দুজনেই শুনবো, না হয় কেউ শুনবো না। এর সামনেই বলুন। কাঁধ ঝাঁকিয়ে দিয়ে কাউন্ট বললেন, তাহলে কথা দিন, অন্তত 2 বছর এ ব্যাপারে প্রকাশ করবেন না। করলে ইউরোপের ইতিহাস অন্যরকম দাঁড়াতে পারে। প্রমিস, কথা দিলাম। কথা দিলাম। আমাকে যিনি পাঠিয়েছেন তিনি চান না আমার পরিচয় ফাঁস হয়ে যাক। মুখোশ লাগিয়েছি সেই কারণে। আমার আসল নামও আপনাকে বলিনি। জানি। বোহেমিয়ার আর্মস্টাইন রাজবংশের সুনাম অক্ষুণ্ণ রাখার জন্য এত সাবধান হতে হচ্ছে জানলাম। সোফায় হেলান দিয়ে চোখ বুজে হোমস বললে, হ্যাঁ, সেটাও জানি। অবাক হলেন রহস্যময় মক্কেল। হোমসের নামটা যে অকারণে হয়নি তা যেন বুঝতে পারলেন। চোখ খুলল হোমস। ইওর ম্যাজেস্টি, যদি মন খোলসা করে সব বলেন তাহলে আমার দিক থেকে পরামর্শ দিতে সুবিধা হয়। তরাক করে লাফিয়ে উঠলেন বিরাট দেহি আগন্তুক। দুমদাম করে ঘরময় কিছুক্ষণ চরকি পাক দিয়ে এক টানে মুখোশ খুলে নিয়ে নিক্ষেপ করলেন মেঝেতে। হ্যাঁ হ্যাঁ, আই অ্যাম দি কিং। অত লুকোছাপা কিসের? আমিও তাই বলি। দেখুন, আপনি মুখ খোলবার আগেই কিন্তু আমি বুঝে গিয়েছিলাম যে আজকে আমার ঘরে পায়ের ধুলো দিয়েছেন স্বয়ং দেউক। ব্যাপারটা এতই গোপনীয় যে কাউকে বিশ্বাস করতে পারিনি। প্রাহা থেকেই ছদ্মবেশ নিয়ে আসছি। আপনি শুরু করুন প্লিজ। ফের চোখ বন্ধ করে হোমস। বছর 5 আগে ওয়ার্শ গিয়ে নামকরা অভিনেত্রী আইরিন অ্যাডলারের সঙ্গে আমার আলাপ হয়। নামটা শুনেছেন নিশ্চয়ই। নামী ব্যক্তিতে যাবতীয় বৃত্তান্ত লিখে রাখত হোমস। দরকার মতো তা কাজে লাগত। আইরিন অ্যাডলারের নাম পেলাম একজন ইহুদি প্রফেসর আর মিলিটারি অফিসারের নামের মধ্যে। ওয়াটসন, ওটা দাও। নিউ জার্সিতে জন্ম, 1858 সাল। ইম্পেরিয়ার ওয়ার্ডস রঙ্গমঞ্চের মূল গায়িকা। থিয়েটার ছেড়ে দিয়ে সম্প্রতি লন্ডনে আছেন। বুঝেছি। একে যেসব চিঠি লিখেছেন এখন সেগুলো ফেরত চাইছেন, কি তাই তো? তাই বলতে পারেন। লুকিয়ে বিয়ে করেছিলেন? মোটেই না। দলিল টলিল বা প্রশংসাপত্র জাতীয় কিছু আছে কি? একদম না। তাহলে সে চিঠি যে আসল তা প্রমাণ করা যাবে কি করে?
আমার হাতের লেখা দেখে। হ্যাঁ, সে আর এমন কি, কিনতে পাওয়া যায় বাজারে। কিন্তু দুজনে একসঙ্গে আছে যে ফটোতে। সর্বনাশ। এইটা খুব কাঁচা কাজ করেছেন। তখন কি আর কাণ্ডজ্ঞান ছিল আমার? বয়স কম, যুবরাজ ছিলাম। এখনই তো মোটে 30 বছর বয়স আমার। আচ্ছা, ফটোটা ওর কাছ থেকে সরাতে হবে। সে চেষ্টাও হয়েছে, পারিনি। তাহলে কিনে নিন। বেচবে না। চুরি করান। 5 বার চেষ্টা করেছি। 2 বার চোর দিয়ে, 1 বার দেশ বেড়ানোর সময় মালপত্র সরিয়ে, আর 2 বার পথে খাপটি মেরে থেকে। 1 বারও পারিনি। আচ্ছা, তো ছবিটা দিয়ে কি করতে জানোনি? স্ক্যান্ডিনেভিয়ার রাজকন্যের সঙ্গে শিগগিরই বিয়ে হবে আমার। মেয়েটি যদি জানতে পারে আমার চরিত্র ভালো নয়, বিয়ে ভেঙে যেতে পারে। আইরিন অ্যাডলার ছবিগুলো সেইখানেই পাঠাবে। পাঠিয়ে দেননি তো? না, বিয়ের কথা যেদিন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে সেই দিন পাঠাবে, অর্থাৎ সামনের সোমবার। তাহলে 3 দিন হাতে পাচ্ছি। আচ্ছা, আপনি লন্ডনেই আছেন তো? হ্যাঁ, ল্যাংহ্যামে পাবেন আমাকে। খবর সেইখানেই দেব। দেনা পাওনার ব্যাপারটা কি হবে? যা বলবেন তাই দেব। রাজ্যের খানিকটা দিয়ে দিতে পারি ফটোর দাম হিসেবে। হাত খরচ? একটা চামড়ার ব্যাগ বার করে টেবিলে রাখলেন গ্র্যান্ড ডিউক। এর মধ্যে 300 মোহর আর 700 পাউন্ডের নোট আছে। রশিদ লিখে দিল হোমস। আইরিন অ্যাডলারের ঠিকানাটা কি একটু দেবেন? ব্রায়োনি লজ, সার্পেন্টাইন অ্যাভিনিউ, সেন্ট জোনস উড। ফটোটা কি ক্যাবিনেট সাইজের, তাই তো? হ্যাঁ। ওকে, গুড নাইট। শিগগির খবর পাবেন। কাল বিকেল 3 নাগাদ চলে এসো, এই নিয়ে কথা বলা যাবে। পরদিন ঠিক 3টে গেলাম। হোমস সকাল 8টায় বেরিয়েছে, তখনও ফেরেনি। আগুনের চুল্লির ধারে বসে রইলাম ফেরার পথ চেয়ে। ঘড়িতে ঢং ঢং করে 4টে বাজতেই দরজা খুলে ঘরে ঢুকলো একজন কদাকার সহিস। পোশাক নোংরা, মুখে দাড়ি গোঁফ, চোখ রাঙা, ভাবভঙ্গি মাতালের মতন। 3 বার আপাত মস্তক চোখ বোলানোর পর চিনলাম বহুরূপী হোমসকে। শোয়ার ঘর থেকে 5 মিনিট পরেই বেরিয়ে এলো টুইট পরা ভদ্রলোকের চেহারায়। আগুনের সামনে পা ছড়িয়ে বসে পেট ফাটা হাসি হাসলো বেশ কিছুক্ষণ ধরে। ব্যাপারটা কি? ও আহসান, আর বলো না, দারুণ মজা হয়েছে আজ সকালে, বুঝলে? দারুণ মজা হয়েছে। আইরিন অ্যাডলারের বাড়ি পাহারা দিচ্ছিলে তো? হ্যাঁ, সহিসের ছদ্মবেশে বেরিয়েছি সকাল 8টায়। ওয়াটসন, গাড়োয়ান আর সহিসের মধ্যে খুব মাখামাখি সম্পর্ক থাকে, বুঝলে? খবর পেতে অনেক সুবিধা হয়। ব্রায়োনি লজ যে বাড়িটা 2 তলা, রাস্তার ওপরেই, পেছনে বাগান, ডান দিকে সাজানো বসবার ঘর, বড় বড় জানালা। বাগানের পাঁচিল বরাবর একটা নোংরা গলি ঢুকেছে ভেতরে। সহিসা ঘোড়া ডলাই মালাই করে সেখানে। আমিও হাত লাগালাম। বিনিময়ে পেলাম 2 পেনি, 8 বোতল মদ, তামাক আর আইরিন অ্যাডলার সম্পর্কে 1 রাশি খবর। নির্ঝঞ্ঝাট মহিলা, ঘুরে বেড়াতে যাওয়া আর কনসার্টে গান গাওয়া ছাড়া রাস্তায় খুব একটা বেরোন না। 7টায় ফিরে ডিনার খান। পুরুষ বন্ধু শুধু একজনই আছে, সুপুরুষ, প্রাণশক্তিতে ভরপুর, গায়ের রং গাঢ়, রোজই আসেন, পেশায় উকিল, নাম গডফ্রে নর্টন। খটকা লাগলো। আইরিন অ্যাডলারের সঙ্গে তার সম্পর্কটা স্রেফ উকিলের সঙ্গে মক্কেলের সম্পর্ক, না ভালোবাসাবাসির ব্যাপারও আছে? প্রথমটা যদি ঠিক হয়
তাহলে ফটো তার হেফাজতেই আছে, অর্থাৎ তদন্তের ক্ষেত্র আরো বাড়লো। ভাবছি কি করব, এমন সময়ে একটা গাড়ি এসে দাঁড়ালো বাড়ির সামনে। লাফিয়ে নামলেন এক ভদ্রলোক। চেহারা দেখেই বুঝলাম ইনি গডফ্রে। ব্যস্ত সমস্ত ভাবে গাড়োয়ানকে গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকতে বলে ঝিয়ের পাশ দিয়ে বোঁ করে ঢুকে গেল ভেতরে, যেন হরদম যাতায়াত আছে বাড়িতে। ভেতরে রইলেন আধ ঘন্টা। জানলা দিয়ে দেখলাম হনহন করে পায়চারি করছেন আর হাত পা নেড়ে উত্তেজিত ভাবে কিছু কথা বলছেন। আইরিন অ্যাডলারকে খুব একটা দেখা গেল না। তারপর বেরিয়ে এলেন আগের চেয়েও ব্যস্ত ভাবে। গাড়োয়ানকে হেঁকে বললেন, 20 মিনিটের মধ্যে কিন্তু রিজেন্ট স্ট্রিট হয়ে ওই সেন্ট মনিকা চার্চে যেতে হবে, আজ কিন্তু বকশিস পাবে। পেছন নেব কিনা ভাবছি, এমন সময় একটা ঝকঝকে গাড়ি এসে দাঁড়ালো বাড়ির সামনে। খুব তাড়াহুড়োতে ঘোড়া জোতা হয়েছে গাড়িটায়। দেখলাম কোটের বোতাম লাগানোরও সময় পায়নি কোচওয়ান। ঠিক সেই সময় ঝড়ের মতো হলঘর থেকে বেরিয়ে এলেন আইরিন অ্যাডলার। গাড়িতে উঠেই হেঁকে বললেন, 20 মিনিটে সেন্ট মনিকা গির্জায় চলো, 8 পাউন্ড বকশিস দেবো। ঠিক এই সময় একটা ছ্যাকড়া গাড়ি এসে দাঁড়ালো সামনে। তড়াক করে লাফ দিয়ে উঠে গেলাম গাড়িটার মধ্যে। চিৎকার করে বললাম, সেন্ট মনিকা গির্জা, 20 মিনিটের মধ্যে যেতে পারলে 8 পাউন্ড বকশিস। ব্যাস, উল্কার বেগে গাড়ি পৌঁছলো গির্জার সামনে। ভেতরে ঢুকে দেখলাম আইরিন অ্যাডলার, গডফ্রে নর্টন আর পাদ্রি ছাড়া আর কেউই সেখানে নেই। বেদির সামনে দাঁড়িয়ে 3 জন। আমাকে সেখানে দেখেই 3 জনেই দৌড়ে এলো আমার দিকে। আমি তো অবাক। গডফ্রে নর্টন টানতে টানতে আমাকে বেদির কাছে নিয়ে এলেন। আরে চলে এসো চলে এসো, তোমাকেই তো দরকার। আর মোটে 3 মিনিট বাকি। সাক্ষী না থাকলে আইনের ফাঁক যে থেকে যাবে। পর মুহূর্তে শুনলাম বিড়বিড় করে মন্ত্র পড়া হচ্ছে আমার কানের কাছে, এবং আমিও সেটা দিব্যি আউড়ে যাচ্ছি। যা জানি না তার সাক্ষী দিচ্ছি, অর্থাৎ গডফ্রে নর্টন আর আইরিন অ্যাডলারের বিয়েতে মধ্যস্থতা করছি। চোখের নিমেষে বিয়েটা হয়ে গেল, বুঝলে ওয়াটসন। সবাই খুব খুশি। 1 পাউন্ড পুরস্কারও পেলাম পাদ্রির কাছ থেকে। ব্যাপারটা বুঝলাম, সাক্ষী ছাড়া বিয়ে দেওয়া যাচ্ছিল না। রাস্তা থেকে সাক্ষী আনতে গেলে সময় পেরিয়ে যেত, তাই আমাকে পেয়ে ওরা বলতে গিয়েছে সকলে। এত এসেছিলাম সেই কারণেই, বুঝলে। তারপর গির্জার বাইরে এসে দুজনে গেলেন দুদিকে। যাওয়ার আগে গডফ্রে নর্টন বলে গেলেন সন্ধে নাগাদ রোজকার মতো আসবেন। কোণে ফিরলেন কোণের বাড়িতে, আর আমিও চলে এলাম এখানে তোড়জোড় করতে। কিসের তোড়জোড়? আগে খেয়ে নিই, তারপর বলবো। পেটে এখন আগুন জ্বলছে। বিকেলে তোমাকে দরকার। কাজটা কিন্তু বেআইনি, ধরা পড়ার সম্ভাবনাও আছে। রাজি তো? 100 বার। উদ্দেশ্য মহৎ হলে সবকিছুতেই রাজি, কিন্তু মতলবটা কি তোমার? উদ্দেশ্য সত্যি মহৎ। এখন 5টা বাজে। 2 ঘন্টা পরে ব্রায়ানি লজে পৌঁছাবো আমরা। আইরিন অ্যাডলার তখন খেতে ফিরবেন। তারপর আমি ভেতরে যাব, তুমি বাইরে থাকবে। বসবার ঘরে জানলার পাশে দাঁড়িয়ে থাকবে, আর এই জিনিসটা তোমার হাতে রাখবে। চুরুটের মতো একটা লম্বাটে বস্তু বাড়িয়ে দিল হোমস। এটা হচ্ছে একটা স্মোক রকেট, সামান্য ধোঁয়া বোমা। ছুড়ে দিলেই আপনা আপনি জ্বলে ওঠে। 4-5 মিনিট পরে জানলা খুললে তুমি আমার হাতের দিকে নজর রাখবে। যখন দেখবে এইভাবে হাত নাড়ছি, তখন বোমাটা জানলা গলিয়ে ভেতরে ছুড়ে দিয়ে আগুন আগুন বলে চেঁচিয়ে উঠবে। আর ভিড় জমে উঠলেই সরে পড়বে, রাস্তার অন্যদিকে গিয়ে দাঁড়াবে। 10 মিনিটের মধ্যেই আমি ফিরে আসবো সেখানে। বুঝতে পেরেছো তো? হ্যাঁ। শোবার ঘরে গেল হোমস। ফিরে এলো পাদ্রির ছদ্মবেশে। শুধু পোশাক নয়, চোখ মুখের চেহারা পর্যন্ত পাল্টে গেছে। হোমস অপরাধ তাত্ত্বিক হওয়ায় অভিনয় জগৎ হারিয়েছে একজন কুশলী শিল্পীকে, বিজ্ঞান জগৎ হারিয়েছে একজন
চুল চেরা বিশ্লেষককে। বেকার স্ট্রিট থেকে বেরোলাম 6:15। ব্রায়োনি লজের সামনে যখন পৌঁছলাম তখন ল্যাম্পপোস্টের আলো জ্বলে উঠেছে। বাড়ির সামনেটা যত ফাঁকা হবে ভেবেছিলাম, দেখলাম তা নয়। বেশ কিছু লোক এদিক সেদিকে হয় আড্ডা মারছে, নয় ঘোরাফেরা করছে। ওয়াটসন, নর্টন অ্যাডলার বিয়ের ফলে আমাদের কাজটা কিন্তু সহজ হয়ে গেল। আইরিন অ্যাডলার এখন কখনোই চাইবেন না যে ছবিটা গডফ্রে নর্টনের চোখে পড়ুক। কিন্তু মুশকিল হলো কি জানো, রেখেছেন কোথায়? কোথায় বলে মনে হয় তোমার? সঙ্গে যে রাখেননি সে বিষয়ে সন্দেহ নেই। ক্যাবিনেট সাইজের ছবি মেয়েরা পোশাকের মধ্যে লুকিয়ে রাখতে পারবে না। তাছাড়া যে কোনো মুহূর্তে গ্র্যান্ড ডিউকের লোক তাকে ধরে সার্চও করতে পারে। তাহলে কারো কাছেও রাখেননি, কেননা ছবিটা কয়েকদিনের মধ্যেই দরকার হবে। তাছাড়া মেয়েরা যখন কিছু লুকোয় নিজেরাই লুকিয়ে রাখে, কারো সাহায্য নেয় না, বিশেষ করে যাদের আত্মবিশ্বাস আছে। কাজেই ধরে নিচ্ছি ছবিটা তার নাগালের মধ্যেই আছে, অর্থাৎ তার বাড়ির মধ্যে। কিন্তু বাড়ি খোঁজাও তো হয়েছে। ওকে খোঁজা বলে না। তুমি কি করে খুঁজবে? আরে আমি তো খুঁজবো না, তবে উনি দেখিয়ে দেবেন। এই দেখো, কথা বলতে বলতে এসে গেছে বাড়ি। মোড়ের মাথায় দেখা গেল গাড়ির আলো এসে দাঁড়ালো বাড়ির সামনে। সঙ্গে সঙ্গে প্রাপ্তিযোগের আশায় একজন নিচু ক্লাসের লোক দৌড়ে এসে খুলে ধরল দরজা। আসুন ম্যাডাম, এই আমার হাতটা ধরুন। ওই তুষার, আমি আগে এসেছি। এই তুই সর, আমি আগে এসেছি। লেগে গেল ঝগড়া, ছুটে এলো আরো অনেকে। দুটো দল হয়ে যেতেই শুরু হলো হাতাহাতি, ঘুষোঘুষি, লাঠালাঠি। হোমস দৌড়ে গেল আইরিন অ্যাডলারকে বাঁচাতে। আরে থামুন থামুন, কি হচ্ছে কি? ওনাকে ছেড়ে দিন। কিন্তু লাঠি খেয়ে কাতরে উঠে লুটিয়ে পড়লো রাস্তায়। রক্ত ঝরতে লাগলো মুখ বেয়ে। দেখেই ফর্সা হয়ে গেল হামলাবাজরা। শেষ হয়ে গিয়েছে। অন্যদিক থেকে কয়েকজন ছুটে এসে ঘিরে ধরলো জখম পাদ্রীকে। আইরিন অ্যাডলার ততক্ষণে সিঁড়ি বেয়ে উঠে গেছেন। সেখান থেকে জিজ্ঞেস করলেন, চোটটা কি মারাত্মক? মরে গেছে মনে হয়। না না, এখনো মরেনি, নিঃশ্বাস পড়ছে। তবে হাসপাতাল পর্যন্ত টিকবে কিনা সন্দেহ। ম্যাডাম, ভেতরে নিয়ে যাব একে? নিশ্চয়ই, বসবার ঘরে এনে সোফায় শুয়ে দাও। ধরাধরি করে হোমসকে নিয়ে গিয়ে শুইয়ে দেওয়া হলো সোফায়। আলো জ্বলল বটে, জানলার পর্দা টানা হলো না। দেখলাম ভদ্রমহিলা নিজে শুশ্রূষা করছেন আহত পাদ্রীকে। ধোঁয়া বোমা হাতে নিয়ে তৈরি হলাম, সংকেত পেলেই ছুড়ব। কষ্টে সৃষ্টে সোফায় উঠে বসেছে হোমস। বাতাসের অভাবে বুক যেন ফেটে যাচ্ছে। একজন ঝিয়ে গিয়ে খুলে দিল জানলা। সঙ্গে সঙ্গে সেই বিশেষ কায়দায় হাত তুলল হোমস, এবং আমিও ধোঁয়া বোমা ঘরের মধ্যে ছুঁড়ে দিয়ে চেঁচিয়ে উঠলাম, আগুন আগুন। একই সঙ্গে সমস্বরে আকাশ ফাটা চিৎকার আরম্ভ করলো রাস্তার লোকজন। ওই আগুন লেগেছে, গল গল করে আগুন আগুন আগুন। প্রচন্ড হট্টগোলের মধ্যে কেউ কেউ টেনে লম্বা দিলে সেখান থেকে। শান্ত হন, শান্ত হন, এটা আগুন নয়, ফলস ধোয়া, বাজে কথা কেউ নিশ্চয় ভয় দেখানোর জন্য করেছে। সবাই শান্ত হন, সবাই শান্ত হন। সরে এলাম রাস্তার কোণে। 10 মিনিট দাঁড়ালাম। হোমস এসে আমাকে টেনে নিয়ে দ্রুত পদক্ষেপে এগিয়ে চলল বাড়ির দিকে। সাবাস ডাক্তার, খুব ভালো করেছে। ফটোটা কোথায় আছে জেনে ফেলেছি। কি করে জানলে? উনি দেখিয়ে দিলেন। কিচ্ছু বুঝলাম না। এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছে ওয়াটসন যে রাস্তার লোকগুলো আসলে আমারই ভাড়া করা অভিনেতা ছিল। সন্দেহ হয়েছিল? যাক, ওরা মোটামুটি ভালোই অভিনয় করেছে, কি বলো? হ্যাঁ, গোলমালের শুরুতে দৌড়ে গিয়েই দুবাক মুখে রগড়ে নিয়েছিলাম।
আগে থেকেই লাল রং মেখে রেখেছিলাম হাতে, বুঝলে তো, পুরো ট্রিক্স। জখম হওয়ার ভান করতেই বৈঠকখানা ঘরে না ঢুকিয়ে পারলেন না ভদ্রমহিলা। বাড়ির কোন ঘরে ফটো লুকিয়েছেন সঠিক জানতাম না, বসবার ঘরেও হতে পারে, শোবার ঘরেও হতে পারে। সেইটা জানবার জন্যেই ঘরের মধ্যে ধোঁয়া বোমাটা ছোড়ালাম তোমাকে দিয়ে। বাড়িতে যখন আগুন লাগে তখন জানবে যে মেয়েরা সবার আগে দামি জিনিসটাকেই বাঁচাতে চায়। এই যেমন ধরো মায়েরা দৌড়ে যাবে বাচ্চার দিকে, আর যাদের বিয়ে হয়নি তারা দৌড়াবে তাদের গয়নার দিকে। আর আইরিন অ্যাডলার দৌড়লেন ঘন্টার দড়ির ওপরকার একটা আলগা তক্তার দিকে। আটখানা টেনে সরাতেই ভেতরকার ফাঁকে দেখলাম ফটোটা, আর তখনই আমি চিৎকার করে বললাম, আগুন লাগেনি, আগুন লাগেনি, এগুলো ফলস। তখনই উনি যেখানকার ফটো সেখানেই রেখে দিয়ে ধোয়া বোমাটার দিকে একবার তাকিয়ে মুহূর্তের মধ্যে ঘর থেকে কোথায় যেন বেরিয়ে গেলেন। সেই ফাঁকেই ছবিটা সরিয়ে নিলে ভালোই হতো, কিন্তু একটা কচুয়ান লোকটা ঘরে ঢুকে এমন কটমট করে আমার দিকে চেয়ে রইল যে খুব একটা ভরসা হলো না। ভাবলাম বেশি তাড়াহুড়ো না করাই ভালো। এবার কি করবে? কাল সকাল 8টায় খোদ মহারাজকে নিয়ে যাব আইরিন অ্যাডলারের বসবার ঘরে। উনি অবশ্য নেমে এসে আমাদের কাউকেই দেখতে পাবেন না, সেই সঙ্গে দেখবেন যে ফটোটাও গায়েব। আমি চাই মহারাজ নিজের হাতে ছবিটা উদ্ধার করুন। আর দেরি নয়, বুঝলে, এক্ষুনি লিখে জানাচ্ছি মহারাজকে। বেকার স্ট্রিটে পৌঁছে গেলাম কথা বলতে বলতে। দরজার সামনে দাঁড়িয়ে চাবির জন্য পকেটে হাত দিল হোমস। অমনি কানের কাছে শুনলাম, গুড নাইট মিস্টার শার্লক হোমস। রাস্তায় তখন গম গম করছে লোকজন। মনে হলো আলস্টারধারী শীর্ণকায় এক ছোকরার দিক থেকে ভেসে এলো কথাটা। খুব চেনা লাগলো গলাটা, লোকটা কি? সে রাতে আর বাড়ি ফিরলাম না, বেকার স্ট্রিটের বাড়িতেই থেকে গেলাম। পরের দিন সকালে হন্তদন্ত হয়ে ঘরে ঢুকলেন বোহেমিয়ার গ্র্যান্ড ডিউ। ঢুকেই হোমসের কাঁধ খামচে ধরে ব্যগ্র কণ্ঠে বললেন, পেয়েছেন? এখনো পাইনি, কিন্তু এবার পাবেন। তবে চলুন, আর দেরি নয়। নেমে এলাম নিচে। ব্রুহাম গাড়িতে চেপে রওনা হলাম ব্রায়োনি লজ অভিমুখে। ও হ্যাঁ, আইরিন অ্যাডলারের বিয়ে হয়ে গেছে। বলেন কি? কবে? কালকে। কার সঙ্গে? উকিল গডফ্রে নটনের সঙ্গে। কিন্তু আইরিন কি তাকে ভালোবাসে? আশা করি উনি ওনাকেই ভালোবাসেন, আর বাসেন বলেই আপনাকে তিনি ভালোবাসেন না। তাই আপনার ভালো মন্দ নিয়ে তার আর কোনো মাথা ব্যথা থাকবে বলে মনে হয় না। বোবা হয়ে গেলেন গ্র্যান্ড ডিউ। বিষাদের আবরণে আবৃত রইলেন পথের বাকিটুকু। উদ্বেলিত আবেগ প্রকাশ করলেন না বাইরে। ব্রায়োনি লজের সামনে গিয়ে দেখি দরজা খোলা। এই যে আমরা এসে গেছি। সিঁড়িতে দাঁড়িয়ে একজন বুড়ি ঝি। আমাদের দেখেই তাচ্ছিল্যের হাসি হেসে বললে, আপনি কি মিস্টার শার্লক হোমস? হ্যাঁ, আমি মিস্টার শার্লক হোমস। দিদিমণি আজ ভোর 5:15 ট্রেনে চলে গেছেন। স্বামীকে নিয়ে গেছেন, বলে গেছেন আপনি আসতে পারেন। সে কি, লন্ডন ছেড়ে চলে গেছেন উনি? স্ট্রেঞ্জ। ফ্যাকাশে হয়ে গেল হোমস। মনে হলো এই বুঝি টলে পড়ে যাবে। হ্যাঁ, আর ফিরবেন না। কাগজপত্রগুলো? ঝিকে ঠেলে সরিয়ে বসবার ঘরে ঢুকে পড়ল হোমস। তছনছ অবস্থা ঘরের। দেরাজগুলো খোলা, তাক ফাঁকা। ঘন্টার দড়ির ওপরে ঢিলে তক্তাটা ভেঙে ফেলল হোমস। ভেতর থেকে বার করলো একটা ফটো আর একটা চিঠি। ফটোটা আইরিন অ্যাডলারের, চিঠিটা শার্লক হোমসের উদ্দেশ্যেই লেখা। খামের ওপরে তার নামের তলায় লেখা, হোমস না আসা পর্যন্ত যেন এই চিঠি এখানেই থাকে। এক টানে খাম ছিঁড়ে ফেলল হোমস। রাত 12টার সময় লেখা হয়েছে চিঠি। ডিয়ার মিস্টার শার্লক হোমস,
আপনার প্রশংসা না করে পারছি না। আপনার কাজের ধারা সত্যিই সবার থেকে আলাদা। আগুন আগুন চিৎকার শোনার আগে পর্যন্ত বুঝিনি ফাঁদে পড়েছি। বুঝলাম যখন, তখন খটকা লাগলো। কিছুদিন আগে শুনেছিলাম ছবি উদ্ধারের জন্য আপনার দ্বারস্থ হতে পারেন মহারাজ। তাই গজওয়ানকে আপনার পাহারায় রেখে ওপরে গিয়ে পুরুষের ছদ্মবেশ ধরলাম। জানেন তো, অভিনয় জিনিসটা আমি ভালোভাবেই রপ্ত করেছি এবং বহুবার দেখেছি পুরুষের ছদ্মবেশেই কাজ হয় বেশি। আপনার পেছন ধরে বাড়ি পর্যন্ত এসে যখন দেখলাম সত্যিই আপনি শার্লক হোমস, তখন বিবেচকের মতো গুড নাইট জানিয়ে তৎক্ষণাৎ রওনা দিলাম স্বামীর সঙ্গে পরামর্শ করার জন্য। ঠিক করলাম এরকম দুর্ধর্ষ প্রতিপক্ষর খপ্পর থেকে রেহাই পেতে হলে দেশ ছেড়ে চম্পট দেওয়া ছাড়া আর পথ নেই। তাই কাল সকালে এসে দেখবেন আমি নেই। ফটো নিয়ে দুর্ভাবনা করতে হবে না গ্র্যান্ড ডিউককে। আমাকে ভালোবেসে যিনি বিয়ে করেছেন তিনি ওর চাইতে উঁচু জগতের মানুষ। রাজা হয়ে আমাকে যে আঘাত উনি দিয়েছেন তার পাল্টা আঘাত আমি দেব না, তবে ছবিটাও দেব না। ভবিষ্যতে রক্ষা কবচ হিসেবে কাছে রাখবো। তার বদলে অন্য একটা ছবি রেখে গেলাম। ইচ্ছে হলে উনি রাখতেই পারেন। ইতি বিশ্বস্ত আইরিন নর্টন অ্যাডলার। মেয়ের মতো মেয়ে, আমার রানী হওয়ার উপযুক্ত, কিন্তু সমশ্রেণীয় নয়। এই যা দুঃখ। আমিও একমত, উনি আপনার সমান শ্রেণীর নন। আফসোস রয়ে গেল, কেসটাকে এর চাইতে ভালোভাবে শেষ করা গেল না বলে। বলেন কি, এর চাইতে ভালো শেষ আর হয় নাকি? আইরিন অ্যাডলার এক কথার মানুষ। ফটোটা পুড়ে ছাই হয়ে গেলেও এত নিশ্চিন্ত থাকতাম না। বলুন কি পুরস্কার চান আপনি? এই আংটিটা যদি দিই? এই বলে আঙুল থেকে পান্নার আংটি খুলে নিলেন গ্র্যান্ড ডিউ। আংটির চেয়েও দামি কিছু জিনিস কিন্তু আপনার কাছে রয়েছে। কি বলুন তো? এই ফটোটা। আইরিনের ফটো আপনি রাখবেন? বেশ তো, নিন। হেঁট হয়ে অভিবাদন জানিয়ে আমাকে নিয়ে বাড়িমুখো রওনা হলো হোমস। পেছন ফিরে দেখল না যে প্রতি অভিবাদন জানাচ্ছেন গ্র্যান্ড ডিউ। এই ঘটনার পর থেকেই মেয়েদের বুদ্ধির দৌড় নিয়ে ব্যঙ্গ করা ছেড়ে দেয় হোমস। আমাদের আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্টস করে আমাদের জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে আমাদেরকে উৎসাহিত করবেন। আমরা ফিরে আসবো এরকমই কিছু আকর্ষণীয় গল্প নিয়ে। আমাদের সঙ্গে থাকতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।